জেরুজালেমে এক ব্যক্তির বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মধ্য ইসরায়েলে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ইসরায়েলের ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করার জন্য অর্থ গ্রহণ করেছিল, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইউনিফর্ম পুড়িয়েছিল, পশ্চিম তীরে অস্ত্র স্থানান্তর করেছিল এবং তার মাকে নিয়োগ করেছিল। কর্মকর্তারা জানিয়েছে যে তিনি ইহুদিদের ঘৃণা করেন এবং শহীদ হয়ে মরতে চান। পূর্ব জেরুজালেমে ইরানের গুপ্তচর বৃত্তির প্রচেষ্টা, চাঞ্চল্যকর গ্রেপ্তারি। মঙ্গলবার শিনবেট নিরাপত্তা সংস্থা এবং পুলিশ পূর্ব জেরুজালেমের ইসাওয়াইয়া পাড়া থেকে ইরানের জন্য গুপ্তচর বৃত্তি এবং ইসরায়েলি মাটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার সন্দেহে একজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সন্দেহভাজনকে ইরানি গোয়েন্দা কর্মীরা নিয়োগ দিয়েছে। তাকে বিভিন্ন ধরনের কার্যকলাপের দায়িত্ব দেওয়া হয়েছিল, রাস্তাঘাট এবং ল্যান্ডমার্কে সাইনবোর্ড টাঙানো এবং তথ্য সংগ্রহ করা। মধ্য ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালানো এবং বনে আগুন লাগানোর পরিকল্পনা সহ আরও গুরুতর কর্মকাণ্ড। এমনকি সে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অঞ্চলে অস্ত্র স্থানান্তর করারও ইচ্ছা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে শিনবেট এবং ইসরায়েল পুলিশ জানিয়েছে, জেরুজালেম জেলার কেন্দ্রীয় ইউনিটের গোয়েন্দাদের নেতৃত্বে এবং শিনবেটের নির্দেশনায় কয়েক সপ্তাহ ধরে জটিল গোপন তদন্তের পর এই গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি কর্মীরা সন্দেহভাজন ব্যক্তিকে নিয়োগ করেছিল এবং তার সম্মতিতে ইসরায়েলের অভ্যন্তরে মিশন পরিচালনার জন্য পরিবারের সদস্যদের তালিকাভুক্ত করার জন্য কাজ করেছিল। তদন্তকারীরা দেখতে পেয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ রেখেছিল, যিনি তাকে জেরুজালেমের বিভিন্ন স্থানে গোয়েন্দা তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন, যার মধ্যে ওয়েস্টার্ন ওয়াল এবং মাহানি ইয়েহুদা বাজারও অন্তর্ভুক্ত ছিল। তাকে যে আরও গুরুতর মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে রয়েছে মধ্য ইসরায়েলি ইহুদিদের লক্ষ্য করে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং একটি বনে অগ্নিসংযোগ, যার জন্য তাকে যথেষ্ট অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে যে তার গ্রেপ্তারের কারণে এই ষড়যন্ত্রগুলি ব্যর্থ হয়। তদন্তে আরও জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি আর্থিক ক্ষতিপূরণের জন্য তার নিজের মা সহ পরিবারের সদস্যদের নিয়োগের চেষ্টা করেছিল। তার বাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশ তার কার্যকলাপের জন্য প্রাপ্ত নগদ অর্থ, তার অভিযানে ব্যবহৃত স্প্রে পেইন্ট, 2টি এয়ারসফট পিস্তল এবং মাদক বলে সন্দেহ করা একটি পদার্থ জব্দ করেছে। ইরানি কর্মীরা সন্দেহভাজনের সাথে যোগাযোগ করেছিল বলে অভিযোগ করা হয়েছে, যিনি অর্থের বিনিময়ে মিশন পরিচালনা করতে সম্মত হয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি ইহুদিদের ঘৃণা করেন। তদন্তকারীদের মতে, সন্দেহভাজন ব্যক্তি তার মা সহ পরিবারের সদস্যদের মিশনের জন্য নিয়োগ করতে সম্মত হয়েছিল, আরও বেশি আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে। এক পর্যায়ে তাকে মধ্য ইসরায়েলে, সম্ভবত তেল আবিবে, একটি সন্ত্রাসী হামলা চালানোর জন্য বলা হয়েছিল এবং অভিযোগ করা হয়েছে যে সে রাজি হয়েছিল। ইরানি যোগাযোগকারী তাকে পশ্চিম তীরে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র পাচারের নির্দেশও দিয়েছিল, যদিও এই কাজটি করার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তের সময় কর্তৃপক্ষ আবিষ্কার করে যে সন্দেহভাজন ব্যক্তি ইতিমধ্যেই কিছু কাজ সম্পাদন শুরু করেছে, যার মধ্যে রয়েছে জেরুজালেমের নাওমি শেমার টানেলের উপরে পোস্টার ঝুলানো। একটি পোস্টারে লেখা ছিল, বিবি একজন স্বৈর শাসক, আমরা বন্য আগাছা নই, রোনেন বার, আমরা তোমাকে সমর্থন করি। ইরানি হ্যান্ডলার কর্তৃক অতিরিক্ত কাজের মধ্যে রয়েছে জেরুজালেমের রাস্তা এবং স্থানগুলিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, যেমন ওয়েস্টার্ন ওয়াল, মাহাদি ইয়েহুদা মার্কেট এবং শহরের কেন্দ্রস্থল, আইডিএফ ইউনিফর্ম পোড়ানো এবং রাজধানীর সুপারমার্কেটের দামের ছবি তোলা। সে এর জন্য হাজার হাজার শেকেলও পেয়েছিল। গত মাসে আরও 2 ইসরায়েলি, রাই মিজরাহি এবং আলমুক আতিয়াস, উত্তরাঞ্চলীয় শহর নেশেরকে ইরান সংশ্লিষ্ট এজেন্টদের পক্ষে গোয়েন্দা তথ্য সংগ্রহের মিশন পরিচালনা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ অনুসারে তাদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের নিজ শহর কাফার আহিম সহ সারা দেশে ক্যামেরা স্থাপন এবং বিস্ফোরক বলে সন্দেহ করা বস্তু অন্য স্থানে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল। ইরান ইসরায়েলি ও মার্কিন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। ইরানের সামরিক প্রধানের মতে, ইরানি জাতির শত্রুদের বোঝা উচিত যে আমাদের আকাশসীমা লঙ্ঘন তাদের জন্য উল্লেখযোগ্য ক্ষতির কারণ হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তেহরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে আমেরিকান বা ইসরায়েলি হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাকিরি মে মাসে জানিয়েছিলেন, আমরা দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা ও দক্ষতার উন্নতি প্রত্যক্ষ করছি। তিনি আরও যোগ করেন, ইরানের সামরিক বাহিনী বিনিয়োগে বহুগুণ বৃদ্ধি দেখেছে। শত্রুদের জন্য স্পষ্ট বার্তা। বাকিরির কড়া বার্তা শত্রুদের প্রতি একটি স্পষ্ট হুঁশিয়ারি ছিল। ইরানি জাতির শত্রুদের বোঝা উচিত যে আমাদের আকাশসীমা লঙ্ঘন তাদের জন্য উল্লেখযোগ্য ক্ষতির কারণ হবে। পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করলে দেখা গেছে, ইরান নাতানজ এবং ফোর্ডোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি বেশ কিছু বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিয়েছে। ইসরায়েলি হামলার ক্ষত এবং ইরানের জবাব। 2024 সালের অক্টোবর এবং এপ্রিল মাসে ইরানের ওপর ইসরায়েলি বিমান হামলার সময় ইরানের সবচেয়ে উন্নত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেমের একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে এফটি জানিয়েছে, যার মধ্যে তাদের দূরপাল্লার রাশিয়ান S-300 সিস্টেমও ছিল। তবে বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অনেক উপাদান অক্ষত রয়েছে অথবা সাম্প্রতিক মাসগুলোতে মেরামত করা হয়েছে। এই ধ্বংসের দাবি খণ্ডন করার জন্য ইরান প্রকাশ্যে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র প্রদর্শন করেছে। মে মাসে দেশটির সেনা দিবস উদযাপনের সময় তেহরানে একটি S-300 লঞ্চার এবং একটি রাডার ট্রাক উপস্থাপন করা হয়। ফেব্রুয়ারিতে একটি সামরিক মহড়ার সময় একটি S-300 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেখানো হয়েছে। ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউটের নিকোল গ্রিজেভস্কি এফটিকে বলেছেন, কোনো সন্দেহ নেই যে ইরান তার উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই দাবি খণ্ডন করতে চাইছে। ব্রিটিশ আর ইউএসআই ইনস্টিটিউটের গবেষক রবার্ট টোলাস্ট এফটিকে বলেন, ইরানের উপর বর্তমানে ইসরায়েলের প্রায় সম্পূর্ণ আকাশসীমায় শ্রেষ্ঠত্ব রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, কিন্তু এই ধরনের আক্রমণের জন্য ঘন্টার পর ঘন্টা বিমানের ঢেউয়ের প্রয়োজন হবে। ক্রুদের ক্লান্তি কাজ করে, তারা যত বেশি সময় ইরানের ওপর থাকবে, কিছু ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি। অন্যদিকে ব্রিটেনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো ফ্যাবিয়ান হিন্টস এফটিকে বলেছেন, ইরানের পক্ষ থেকে এই প্রচেষ্টা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সাফল্যের গল্প পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গ্লোবাল সিকিউরিটি অ্যান্ড জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি প্রোগ্রামের চেয়ারম্যান জন অল্টারম্যান এফটিকে বলেছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবেলা করা ইসরায়েলের জন্য সহজ হবে না। ইসরায়েলিরা কয়েক দশক ধরে ঠিক এই পরিস্থিতির জন্য প্রশিক্ষণ নিচ্ছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা বেড়েই চলেছে। ইরান ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তাদের অনুতপ্ত হতে হবে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের পারমাণবিক স্থাপনার ওপর যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে তার ফল ভোগ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মিশনের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে যে কোনো হুমকি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি আরও যোগ করেন, যদি ইসরায়েল এমন ভুল করে তাহলে তাদেরই অনুতপ্ত হতে হবে। আরাকচির এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা তুঙ্গে। পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। পশ্চিমা নীতির দ্বিমুখিতা এবং ইরানের অভিযোগ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে পারমাণবিক ইস্যুতে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগ করেছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমরা গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিতে সরকারি এবং অনানুষ্ঠানিক উভয় ইসরায়েলি ব্যক্তিত্বকেই দেখেছি। তবুও পশ্চিমারা এই হুমকি উপেক্ষা করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য চাপ অব্যাহত রেখেছে।
আরাকচি জোর দিয়ে বলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রয়ে গেছে এবং তেহরান যে কোনো সংশ্লিষ্ট পক্ষকে এই বিষয়ে আশ্বস্ত করতে প্রস্তুত। তার কথায় এ ব্যাপারে আমাদের লুকানোর কিছু নেই। আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আমাদের সকল কার্যক্রম শান্তিপূর্ণ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বিজ্ঞানীদের দ্বারা অর্জিত একটি বড় বৈজ্ঞানিক অর্জন এবং ইরানি জনগণের মহান ত্যাগের মাধ্যমে। পারমাণবিক অধিকার ছাড়বে না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তারা পারমাণবিক অস্ত্র চায় না বা অর্জনের আকাঙ্ক্ষাও করে না, তবে একই সাথে তারা এই ক্ষেত্রে তাদের স্বাভাবিক অধিকার ত্যাগ করবে না। তিনি বলেন, অতএব কোনো শান্তিপূর্ণ পারমাণবিক কার্যকলাপ, বিশেষ করে সমৃদ্ধকরণ, স্থগিত করা যাবে না। আরাকচি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA কে রাজনৈতিক চাপ প্রতিরোধ করারও আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন কিছু দেশ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে IAEA এর অপব্যবহার করার চেষ্টা করছে। তার মতে সংস্থাটিকে প্রযুক্তিগত এবং স্বাধীন থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে সংস্থাটি এই ফাঁদে পড়বে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উদ্বেগ বাড়ছে। IAEA এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের 60% বিশুদ্ধতা পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রায় 50% বৃদ্ধি পেয়ে 408.6 কিলোগ্রামে পৌঁছেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বলছে যে এটি আরও সমৃদ্ধ করা হলে 9টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট হতে পারে। IAEA এর এই ফলাফল এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের মন্ত্রী বলেছেন যে তেহরান ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সম্পর্কিত মার্কিন প্রস্তাবের জবাব দেবে যথাযথভাবে এবং ইরানি জনগণের নীতি ও অধিকারের ভিত্তিতে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সমৃদ্ধকরণের অধিকারকে সম্মান না করলে কোনো চুক্তি হতে পারে না। আরাকচি কায়রোতে IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসির সাথেও দেখা করেছেন, তবে আলোচনা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের প্রধান পারমাণবিক আলোচক এবং মন্ত্রী রবিবার লেবানন সহ একটি আঞ্চলিক সফরের অংশ হিসেবে কায়রো পৌঁছেছেন। এ থেকে একটি বিষয় স্পষ্ট, ইরান তার পারমাণবিক অধিকারের প্রশ্নে অনড়। মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধের দামামা বাজছে? 1 জুন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি এক বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছেন তাদের বিমান বাহিনী মাত্র 8 ঘন্টার মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত। শত্রুপক্ষকে দাঁত ভাঙা জবাব দিতে তেহরান নাকি এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি সেরে ফেলেছে। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। যুদ্ধংদেহী পরিস্থিতি। এর আগে মার্কিন গোয়েন্দা দাবি করেছিলেন ইসরায়েলের সামরিক বাহিনী মাত্র 7 ঘন্টার মধ্যে ইরানে বড় ধরনের হামলা চালাতে সক্ষম। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পরিকল্পনাকে নাকচ করে দিয়েছেন। তবে তার এই নাকচ করার মধ্যেই লুকিয়ে আছে এক টুইস্ট। নেতানিয়াহু বলেছেন সংবাদটি সত্য নয়, কিন্তু তিনি স্পষ্ট করেননি কোন অংশটি অসত্য। তার এই ধোঁয়াশা বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি কি তাহলে হামলা চালানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না? ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক এমনিতেই ভালো না। দশকের পর দশক ধরে এই দুটি দেশ একে অপরের প্রধান শত্রু। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর প্রধান লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা। তবে হোয়াইট হাউসের সাথে তেহরানের পরোক্ষ আলোচনা শুরু হয় মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপ নেওয়া থেকে কিছুটা পিছু হটেছিল। কিন্তু নেতানিয়াহু যেন ইরানে হামলা চালানোর জন্য মরিয়া। এর আগেও তার আগ্রাসী মনোভাব দেখা গেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তিকে বরাবর হুমকির মুখে ঠেলে দিয়েছে। মার্কিন সতর্কতা ও ইরানের প্রস্তুতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলা না চালানোর জন্য সতর্ক করেছেন। হোয়াইট হাউস চাইছে পারমাণবিক ইস্যুতে চলমান আলোচনা যেন কোনোভাবে ব্যাহত না হয়। এই সতর্কবার্তা থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়াতে চাইছে না, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঠেকাতে তেহরানও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এরই মধ্যে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করার কড়া হুঁশিয়ারি দিয়েছে। এই ধরনের হুমকিমূলক পাল্টা পদক্ষেপগুলো ইঙ্গিত দেয় পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ইরানের সক্ষমতা ৮ ঘন্টার হিসাব। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের বিমান বাহিনী আবারও তাদের সক্ষমতা সম্পর্কে পশ্চিমাদের জানিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি বলেন, আমরা যে কোনো পরিস্থিতিতে দেশের আকাশ সীমার একটি চূড়ান্ত প্রতিরক্ষা প্রদানের জন্য প্রস্তুত রয়েছি। এই অঞ্চলের অস্থির পরিস্থিতি বিবেচনা করে ইরানের বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো। তিনি এই মন্তব্য করেন ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের শহীদ হাবিবি বিমান ঘাঁটিতে এক বৈঠকে। গুগল ম্যাপের তথ্য এখানে এক নতুন মাত্রা যোগ করেছে। গুগল ম্যাপ পর্যালোচনা করে জানা গেছে মাশহাদের এই বিমান ঘাঁটি থেকে আকাশপথে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দূরত্ব মাত্র ৮ ঘন্টা ২৫ মিনিট। অর্থাৎ বিমান চলাচলের সময় যদি ৮ ঘন্টা ধরা হয় তাহলে ইসরায়েলে পৌঁছাতে ইরানের বিমান বাহিনীর খুব বেশি সময় লাগবে না। সম্প্রতি রাশিয়া ইরানকে নতুন প্রজন্মের সুখোই Su-35 যুদ্ধ বিমান প্রদান করেছে, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের বিমান বাহিনী চোখের পলকে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারবে বলে দাবি করা হচ্ছে। মাশহাদ থেকে হামলা চালালে সব মিলিয়ে ৮ ঘন্টা সময় লাগবে। এই তথ্যটি সত্যিই ভয়াবহ। ভবিষ্যৎকে তাহলে যুদ্ধ? প্রশ্ন হলো, এইসব গুঞ্জন এবং হুমকি শেষ পর্যন্ত সত্যিই কি যুদ্ধে রূপ নেবে? মধ্যপ্রাচ্যে সংকটের ছায়া যেন কাটছেই না। এই অঞ্চলের দেশগুলো সবসময়ই এক অস্থিরতার মধ্য দিয়ে যায়, আর এখন এই পারমাণবিক ইস্যু এবং সামরিক মহড়া পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। ইরান এবং ইসরায়েলের এই হুমকি পাল্টা হুমকির খেলা কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দুইয়ের টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা নিয়ে সংশয় থেকেই যায়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় তেহরান নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে শুরু করেছে। গত বছর ইসরায়েলি হামলায় তাদের অত্যাধুনিক S-300 সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও ইরান দ্রুত সেগুলোর মেরামত ও পুনর্বিন্যাসের মাধ্যমে নিজেদের শক্তি প্রমাণে বদ্ধপরিকর। কিন্তু এই প্রস্তুতি কতটা কার্যকর হবে এবং সম্ভাব্য হামলা হলে তার পরিণতি কি দাঁড়াবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আঘাতের পর ঘুরে দাঁড়ানোর লড়াই। গত বছরের অক্টোবর ও এপ্রিল মাসে ইসরায়েলের বিমান হামলায় ইরানের কিছু উন্নত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রাশিয়ার তৈরি দীর্ঘ পাল্লার S-300 সিস্টেমের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এই হামলা এবং লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো ইরানি মিত্রদের ওপর ইসরায়েলের সফল আক্রমণগুলো ইরানকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় ফেলেছে বলে অনেকে মনে করেন। তবে পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ বলছে ইরান দ্রুততার সঙ্গে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত ও পুনর্বিন্যাস করেছে। গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যেমন নাতানজ এবং ফোর্দো এর কাছাকাছি S-300 সিস্টেম সহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী পুনরায় স্থাপন করা হয়েছে। এমনকি গত মাসে সেনা দিবস উদযাপনে জনসম্মুখে S-300 লঞ্চার এবং একটি রাডার ট্রাকের প্রদর্শনীর মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত আছে। তেহরানের আত্মবিশ্বাস ফাঁকা বুলি নাকি বাস্তব প্রস্তুতি? ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি সম্প্রতি ঘোষণা করেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রস্তুতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বিনিয়োগের কয়েক গুণ বৃদ্ধির কথা উল্লেখ করে সতর্ক করেছেন, ইরানি জাতির আকাশসীমা লঙ্ঘন করলে শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি হবে। এই আত্মবিশ্বাস কি কেবল কথার কথা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে দৃঢ় সামরিক প্রস্তুতি? বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা ভেঙে গেলে ইরানের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলছে, যা তাদের মতে পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিরোধে জরুরি। অন্যদিকে ইরান বেসামরিক ব্যবহারের জন্য সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার দাবি করছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে 6টি B-2 বোমারু বিমান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে মোতায়েন করেছে, যা ইরান আক্রমণের সম্ভাব্য উৎক্ষেপণ স্থল হিসেবে বিবেচিত। ইসরায়েলের কৌশলগত চ্যালেঞ্জ ও ইরানের প্রতিরোধ।
ইসরায়েল গত বছর S-300 এর 200 কিলোমিটার সর্বোচ্চ পাল্লার বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের রাডার ও ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে আঘাত হেনেছিল। যদিও এসব হামলার কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার খারাপ পারফরমেন্স সম্পর্কে সচেতন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, যা কঠোর ভূগর্ভস্থ বাংকারে অবস্থিত, যেমন নাতালস ফ্যাসিলিটিটি একটি পাহাড়ের মধ্যে নির্মিত, সেগুলোতে আক্রমণ করা ইসরায়েলের গত বছরের হামলার চেয়ে অনেক বেশি জটিল হবে। যদি যুক্তরাষ্ট্র জড়িত থাকে, তবে B-2 বোমারু বিমানগুলো সম্ভবত 30,000 পাউন্ডের GBU-57 বাংকার বাস্টার বোমা ফেলবে। কিন্তু ইসরায়েল একা কাজ করলে তাদের বিকল্প সীমিত। F-35 স্টেলথ ফাইটার বা F-15 ফাইটার বোমারু বিমান ব্যবহার করে একাধিকবার আঘাত হানতে হবে, যা অনেক অভিযান এবং জ্বালানি সরবরাহের প্রয়োজন ঘটাবে। এতে ইসরায়েলি বিমানগুলো ইরানের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ঝুঁকিতে পড়তে পারে। ইরান রাশিয়ান টোর M1 এর মতো স্বল্প পাল্লার সিস্টেমের পাশাপাশি স্থানীয়ভাবে তৈরি বাভার 373 এবং খোরদাদ 15 এর মতো ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তরবদ্ধ করেছে। রাশিয়ার ধীর সরবরাহ এবং S-400 এর মতো উন্নত সিস্টেম বিক্রি করতে অস্বীকার করার কারণে ইরান দেশীয় অস্ত্র কর্মসূচিতে জোর দিয়েছে। চূড়ান্ত লড়াই কার জয় হবে? লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস একাডেমির গবেষণা অনুসারে ইরানের বিমান প্রতিরক্ষা দমন করা একটি ঘণ্টা বা এমনকি দিনব্যাপী যুদ্ধ হবে। এই যুদ্ধে বিমান চালক এবং ভূমি অস্ত্র পরিচালনাকারীদের মধ্যে তীব্র লড়াই হবে, যেখানে যুদ্ধ বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক জ্যামিং বিমান এবং অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল ইরানের ওপর প্রায় বিমানাধিপত্য প্রতিষ্ঠা করলেও দীর্ঘস্থায়ী হামলায় কর্মীর ক্লান্তি এবং ভুলের সম্ভাবনা বাড়বে। এমনকি ইরানের কম উন্নত ক্ষেপণাস্ত্র সফল হতে পারে, যেমনটি 2018 সালে সিরিয়া একটি S-200 ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি F-16 ভূপাতিত করেছিল। রাশিয়ান বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইউরি লিয়ামিন বলেছেন, একটি হামলার ফলাফল আক্রমণকারীরা কতটা ভালোভাবে একসঙ্গে কাজ করে বনাম প্রতিরক্ষা বাহিনী কতটা ভালোভাবে একসঙ্গে কাজ করতে পারে তার উপর নির্ভর করবে। সেরা দলটি জিতবে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ে যখন পশ্চিমা উদ্বেগ তুঙ্গে, তখন জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদন ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদন অনুযায়ী ইরান গোপনে পারমাণবিক কার্যকলাপ বাড়াচ্ছে এবং উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি একটি স্তরে পৌঁছেছে। এই তথ্য প্রকাশের পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। কিন্তু এর পাল্টা হিসেবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে, জাতিসংঘের প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তারা এর উপযুক্ত জবাব দেবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি দুটি গোপন প্রতিবেদন প্রকাশ করেছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রথম প্রতিবেদনে বলা হয়েছে, ইরান 3টি দীর্ঘকাল ধরে তদন্তাধীন স্থানে গোপন পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে, যা সংস্থাটির কাছে আগে ঘোষণা করা হয়নি। এর মানে হলো ইরান এমন কিছু গোপন কাজ করছে যা আন্তর্জাতিক পরিদর্শকদের নজর এড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় এবং আরও উদ্বেগজনক প্রতিবেদনে দেখা গেছে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 60% পর্যন্ত তীব্রভাবে বৃদ্ধি করেছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, আর ইরানের বর্তমান সমৃদ্ধির মাত্রা এর খুব কাছাকাছি। IAEA এর তথ্য অনুযায়ী ইরানের মোট সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ এখন 2015 সালের ঐতিহাসিক JCPOA পারমাণবিক চুক্তি দ্বারা অনুমোদিত সীমার 45 গুণ ছাড়িয়ে গেছে। আনুমানিক 9247.6 কিলোগ্রাম ইউরেনিয়াম মজুত করেছে ইরান। ইরানের পাল্টা হুমকি এবং আন্তর্জাতিক চাপ। এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, যাদের সম্মিলিতভাবে E3 বলা হয়, তারা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। আগামী 9 জুনে IAEA বোর্ডের পরবর্তী সভায় তারা ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব জমা দেওয়ার কথা ভাবছে। যদি এই প্রস্তাব পাশ হয়, তাহলে প্রায় 20 বছরের মধ্যে এই প্রথম ইরানকে আনুষ্ঠানিকভাবে অমান্যকারী হিসেবে চিহ্নিত করা হবে, যা ইরানের জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় হবে।
কিন্তু ইরান এই চাপের কাছে মাথা নোয়াতে রাজি নয়। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেছেন, তিনি IAEA প্রধান রাফায়েল গ্রসিকে ফোনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরান ইউরোপীয় পক্ষগুলির দ্বারা যে কোনো অনুপযুক্ত পদক্ষেপের জবাব দেবে। ইরান মনে করছে এই প্রতিবেদনগুলোকে তাদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্ন্যাপব্যাক মেকানিজম এবং এর প্রভাব। মে মাসে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি সতর্ক করে দিয়েছিল 2015 সালের পারমাণবিক চুক্তি অনুমোদনকারী জাতিসংঘের প্রস্তাবের শর্তাবলী অনুসারে যদি ইরানের পারমাণবিক কর্মসূচি ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়, তবে তারা নিষেধাজ্ঞাগুলি পুনরায় আরোপ করতে পারে। কূটনৈতিক মহলে এটি স্ন্যাপব্যাক মেকানিজম নামে পরিচিত। এই বিকল্পটি কূটনৈতিকভাবে লাভজনক বলে বিবেচিত হচ্ছে, কারণ দুই দেশের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে। এর অর্থ হলো, যদি ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তবে তাদের উপর আরোপিত পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার সক্রিয় হয়ে যাবে, যা তাদের অর্থনীতিতে বড় আঘাত হানবে। ইরান বারবার পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার কথা অস্বীকার করে আসছে।